এই যে ছেলেটিকে দেখছেন তার নাম হচ্ছে ইউসি। ইউসি একটা ফ্যাক্টরি খুব সামান্য একটা কর্মচারী ছিল, কিন্তু হঠাৎ করে তার পুরো জীবনটাই বদলে যায়। সে টাকা উপার্জনের এমন একটা সহজ রাস্তা পেয়ে যায় যে তাকে তার লাইফে আর পেছন ঘুরে তাকাতেই হয় না। হঠাৎ একদিন সে এক ওয়েবসাইটের মধ্যে এমন এক কারসাজি করে ফেলে যে মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্টে চলে আসে কোটি কোটি টাকা। কিন্তু সাধারণ এই কর্মচারী আসলে কি এমন করেছিল আর তার সাথে শেষ পরিণতি বা কি হয়েছিল সেটাই আমরা দেখবো 2025 সালে রিলিজ হওয়া একটা মুভি ক্লাউড এন্ড কর্ফি। তাহলে চলেন ঘুরে আসা যাক সাধারণ এক কর্মচারীর কোটিপতি হওয়া গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের টোকিও শহরে, যেখানে আমরা ইউসিক নামক একটা ছেলেকে দেখতে পাই। ইউসি মূলত একটা ওয়ার্কশপে কাজ করে, যেখানে প্রায় সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করা হয়। তবে এই ওয়ার্কশপের মালিক ছিল 70 বছরের একজন বৃদ্ধ লোক, যার নাম ছিল মিস্টার ইয়ামা। তো মিস্টার ইয়ামা এখানে ওসিকে বলে যেটার ওয়ার্কশপে প্রায় 30টির মতো ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, যেগুলো অনেকদিন ধরে তার শপে পড়ে আছে, কিন্তু সেগুলো সে কোনোভাবেই বিক্রি করতে পারছে না। আর সে বুঝতে পারছে না যে এই সকল ডিভাইস সে কি করবে। ইউসি তখন মিস্টার ইয়ামাকে বলে, আপনি চাইলে এই ডিভাইসগুলো আমার কাছে সেল করতে পারেন, কারণ এমনিতেই তো এগুলো অনেকদিন ধরে ওয়ার্কশপে পড়ে আছে। মিস্টার ইয়ামা তখন তার কাছে জানতে চাই যে সে এগুলো দিয়ে কি করবে। ইউসি তখন বলে সে এগুলো দিয়ে কিছু একটা করার চেষ্টা করবে। এরপর মিস্টার ইয়ামা ইউসির কাছে তার সকল রকম ডিভাইস বিক্রি করে দেয়। আর যেহেতু এগুলো অনেকদিন ধরে পড়েছিল, তাই ইউসি এগুলো অনেক কম মূল্যে কিনতে পারে। আসলে মিস্টার ইয়ামা যেমন অন্য জেনারেশনের মানুষ, তাই তার অনলাইন বিষয়ে কোনো ধারণাই ছিল না। আর ইউসির প্ল্যান ছিল যে এই সকল ডিভাইস সে অনলাইনে সেল করবে, কারণ সে আসলে একজন রিসেলার ছিল। সে বিভিন্ন পুরাতন জিনিসপত্র কিনে সেগুলো তার অনলাইন ওয়েবসাইটে প্রায় ডবল দামে বিক্রি করে দেয়। তো ইউসি তখন সে সমস্ত প্রোডাক্ট নিয়ে বাড়িতে চলে আসে। সে মূলত একটা বস্তি এলাকায় ছোট্ট একটা রুমে থাকতো, যেখানকার ভাড়া ছিল অনেক কম। আর এখানে সে একাই থাকতো। বাড়িতে তার তেমন কিছু না থাকলেও একটা কম্পিউটার রয়েছে, যেটার মাধ্যমে সে কিছুদিন আগে রিসাইলিং শুরু করেছে। আর রিসাইলিং করতে প্রোডাক্টের ছবি তোলার জন্য সুন্দর একটা সেটআপ তৈরি করছে। প্রোডাক্টের ছবি তোলার জন্য তার কাছে অনেক ভালো একটা ক্যামেরা ছিল। তো সে বাড়িতে পৌঁছানোর পর আজকে যে প্রোডাক্ট গুলো কিনে এনেছে, সে প্রত্যেকটি প্রোডাক্টের খুব সুন্দরভাবে একটি করে ছবি তুলছিল। এরপর সে এক একটি প্রোডাক্টের উপর প্রাইস বসিয়ে সেগুলো ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছিল, এবং তার প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস ছিল কেনা প্রাইসের থেকে 100 গুণ বেশি। আর এখানকার প্রত্যেকটি প্রোডাক্ট ছিল হাইড করা, যেগুলো এখন অনলাইনে অনেক বেশি পপুলার। ইউসি আসলে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে এভাবে নানান ধরনের পপুলার প্রোডাক্ট গুলো স্টকে আনে। আর আজকে সে যে প্রোডাক্টটা সেল পোস্ট দিয়েছে সেটা মূলত ছিল একটা থার্পি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটি অনলাইনে পোস্ট করা 1 ঘন্টা মাত্রই টিকটকে একদম এই প্রোডাক্টটি ভাইরাল হয়ে যায়। আর মুহূর্তের মধ্যে তার আনা প্রত্যেকটি প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায়। ইউসি এটা দেখে একদম চমকে গিয়েছিল। সে ভাবতে পারেনি এই সকল প্রোডাক্ট এত তাড়াতাড়ি সেল হয়ে যাবে। এরপর আমরা জানতে পারি যে ইউসি মূলত ওই ওয়ার্কশপে পার্ট টাইম জব করত, যাতে করে সে ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের আইডিয়া পেতে পারে এবং তার অনলাইন বিজনেস আস্তে আস্তে বড় করতে পারে। আর তার ফুল টাইম জব ছিল একটা ফ্যাক্টরিতে। সেখানে সে অনেক বছর ধরে ধৈর্যের সাথে কাজ করছে। আর তার ভদ্রতা এবং কাজের উপর মনোযোগের কারণে ফ্যাক্টরির সবাই তাকে অনেক ভালোবাসতো, এবং কি ফ্যাক্টরির বস তাকে অনেক ভালোবাসতো এবং পছন্দ করতো। তো ইউসি একদিন যখন ফ্যাক্টরিতে কাজ করছিল, তখন তার বস তাকে অফিস রুমে ডাকে। সে তাকে মতোকে জানায় যে আগামী মাস থেকে তাকে ম্যানেজার বানাইতে চাচ্ছে, কারণ ইউসির ব্যবহার এবং কাজের দক্ষতায় তাকে মুগ্ধ করেছে। কিন্তু ফ্যাক্টরিতে বেশি দিন কাজ করার ইচ্ছে ছিল না। সে তো তার ফিউচার নিয়ে অন্য প্ল্যান করছিল, তাই সে তাকে মতো অফারকে রিজেক্ট করে দেয় এবং বলে যে এই অফিসে তার থেকে অনেক যোগ্য মানুষ রয়েছে, সে যেন এই অফারটি তাদেরকে দেয়। ইউসির কথা শুনে তাকে মতো তাকে আর জোর করে না, বরং সে আরো তাকে বলে এই বিষয়টা নিয়ে একটু ভাবতে। এবং ফ্যাক্টরি থেকে কাজ সেরে বাড়িতে ফেরার সময় ইউসি একটা এটিএম বুথে যায় তার অ্যাকাউন্ট চেক করার জন্য, যে তার অ্যাকাউন্টে ঠিকমতো টাকা আসছে কিনা। তো অ্যাকাউন্ট চেক করে সে জানতে পারে তার অ্যাকাউন্টে 6 মিলিয়ন ইন আছে, যেটা কিনা ছিল অনেক টাকা, প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি। আর সে এই সমস্ত টাকাগুলো পেয়েছে অনলাইনে প্রোডাক্ট গুলো বিক্রি করে। আর এই টাকার অ্যামাউন্টটা দেখে ইউসি অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে তার জন্য একটি মেয়ে অপেক্ষা করছিল। এই মেয়েটির নাম হচ্ছে আকিকো, আর আকিকো হচ্ছে তার গার্লফ্রেন্ড। সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে বলে, তুমি জানো আমি এতদিন অনলাইনে প্রোডাক্ট সেল করে কত টাকা ইনকাম করেছি? আমি এত পরিমাণ টাকা ইনকাম করেছি যেটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। তোমার পছন্দের যে কোনো কসমেটিক্স, দামি দামি ড্রেস অথবা যে কোনো এক্সপেন্সিভ জিনিস। তো এই টাকাগুলো পেয়ে ইউসি অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। এরপর সে এখানে আকিকোকে বলে, আমরা চাইলে এখন দুইজন একসাথে থাকতে পারবো, আশা করি তোমার কোনো কষ্ট হবে না, তুমি কালই আমার বাড়িতে উঠে পড়ো। কিন্তু আকিকো তখন তাকে বলে, বাড়ি? তুমি এটাকে বাড়ি বলছো? এখানে তো তোমার একা থাকতে অনেক সমস্যা হয়, তারপর তুমি আমাকে এখানে আসতে বলছো? এসব বলে আকিকো তার অফার রিফেক্স করে দেয়। এরপর কাজের ফাঁকে যখন ইউসি একটু ব্রেক পায়, তখন সে তার স্কুলের পুরাতন বন্ধুর সাথে দেখা করতে আসে, যার নাম হচ্ছে মিকি। মিকি প্রায় অনেকদিন যাবতে একটা অনলাইন শপ খুলতে চেয়েছিল, যেখানকার সমস্ত প্রোডাক্ট তারা অনলাইনের মাধ্যমে সেল করবে, আর সে একজন রিসেলার হবে। কিন্তু সে এখানে জানতে পারে যে তার আগেই ইউসি এই বিজনেস স্টার্ট করে দিছে এবং এই প্ল্যাটফর্মে তার দক্ষতা অনেক বেড়েছে। তাই মিকির মাথায়
মাথায় একটা আইডিয়া আসে। মিকি তখন তাকে বলে, তোমার কাছে তো টাকা পয়সা অনেক কম আছে, তাই নিশ্চয়ই তোমার বিজনেসটা এখন অনেক ছোট। আচ্ছা কেমন হয় বলো তো, যদি আমরা দুজন মিলে একসাথে কাজ করে বিজনেসটাকে আরো বড় করতে পারি, তুমি কি আমার বিজনেস পার্টনার হবে? আর এইভাবে যত পরিমাণ সেল করতে পারবে সেই সেলের প্রফিট গুলো দুই ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ তোমার 50% এবং আমার 50%। কিন্তু ইউসি সঙ্গে সঙ্গে তার এই অফার রিজেক্ট করে দেয়, কারণ সে নিজে একটি বড় বিজনেস দাঁড় করাতে চেয়েছিল। সে চেয়েছিল না তার বিজনেসে কোনো অংশীদার থাকুক, কারণ সে বিশ্বাস করে বিজনেস একা করাই ভালো, এতে করে কোনো অংশীদার থাকলে শত্রু বাড়ে। তো ইউসি সেদিন তার কাজ শেষ করে আবারও বাড়িতে ফিরছিল, কিন্তু সে যখন একটা রেসিটেল এলাকাতে পৌঁছায় তখন একটা তারের সাথে তার গাড়ির চাকা আটকে যায় এবং ইউসি সেখানে তার গাড়ি নিয়ে পড়ে যায়। কেউ আসলে ইচ্ছা করে রাস্তার মাঝখানে একটা তার লাগিয়ে রেখেছিল, আর ইউসি যখন তারটি দেখতে পায় তখন সে বুঝতে পারে যে কেউ একজন তার সাথে শত্রুতা করে এমনটা কাজ করেছে, কারণ এই সময় শুধুমাত্র সে তার বাড়িতে ফিরে, কিন্তু তার সাথে এমনটা কে করতে পারে ইউসি সেটাই ভেবে পাচ্ছিল না, কারণ তার তেমন কোনো শত্রুই ছিল না। এরপর পরের দিন ইউসি তার ফ্যাক্টরিতে এসে বস তাকেমোতোর কাছে আসে, আর আজকে সে রিসেন্ট জমা দেয়। তাকেমোতো তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি ইউসি এত তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিবে। তাকেমোতো তখন তার চাকরি ছাড়ার কারণ জানতে চায়। ইউসি তখন তাকে জানায় যে সে অনেকদিন যাবত ধরে অন্যের আন্ডারে কাজ করেছে, কিন্তু সে এখন নিজের একটা বিজনেস খুলতে চায়। সে সবকিছু নিজের মতো করে করতে চায়, সে আর অন্যের দয়া নিয়ে নিজের জীবন কাটাতে চায় না। কিন্তু তাকেমোতো তাকে এমনটা করতে নিষেধ করছিল। সে বারবার তাকে তার ফ্যাক্টরিতে কাজ করতে বলছিল, কারণ ইউসি তার একটা ভালো ইনফ্লুয়েন্স ছিল। তবে ইউসি তখন তার কোনো কথাই শুনে না। এরপর সোজা ইউসি তার গার্লফ্রেন্ড আকিকোর কাছে চলে যায়। আকিকো একটা হোটেলে ইনফ্লুয়েন্সের কাজ করত, যেটা ইউসির একদমই পছন্দ ছিল না। তাই ইউসি তখন তাকে বলে যে সে তার চাকরি ছেড়ে চলে এসেছে, আর সেও চায় না আকিকো অন্যের আন্ডারে কাজ করুক। তাই সে আজকেই আকিকোকে কাজ ছেড়ে দিতে বলে, কারণ সে আর আকিকো দুজন মিলেই কাজ করবে, তারা নিজেদের বিজনেস দাঁড় করাবে। ইউসির এখন অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে সে অনেক বড় একটা বাড়ি কিনতে চায়, যেটা এই অ্যাপার্টমেন্টের থেকে অনেক বড় হবে, আর সেখানে সে আকিকোকে নিয়ে অনেক সুন্দর একটা সংসার গড়ে তুলবে। আকিকো তার সঙ্গে এই ছোট্ট বাড়িতে আর থাকতে চায় না, তার স্বপ্ন অনেক বড় একটি ঘর। তাই এটা এখন ইউসিরও স্বপ্ন, কারণ সে ইউসিকে অনেক ভালোবাসে। তো সেদিন রাতের বেলা আকিকো তার রুমে আসে, তার সমস্ত জিনিসপত্র প্যাক করতে শুরু করে। আকিকো আসলে এতদিন বোর্ডিং এ থাকতো, আর সে এখন ইউসির সঙ্গে থাকার প্ল্যান করেছে। অন্যদিকে ইউসি তার বাড়িতে আসার পর সমস্ত জিনিসপত্র প্যাক করছিল, কারণ সে আপাতত একটি নতুন বাসা নিয়েছে। আর এমন সময় ইউসির সঙ্গে দেখা করতে তার বস তাকেমোতো চলে আসে, কারণ সে তার সঙ্গে ক্লিয়ারলি ভাবে একটু কথা বলতে চেয়েছিল। তবে ইউসি তাকে বুঝতে দিতে চেয়েছিল না যে সে বাড়িতে আছে, তাই তাকেমোতো অনেকবার কলিং বেল বাজানোর পরে সে ভিতর থেকেও কোনো রেসপন্স করছিল না। এবার পরের দিন সকালে দেখা যায় যে ইউসি আর আকিকো সেই বাড়িতেই চলে আসে, যেটা ইউসি তাদের থাকার জন্য সিলেক্ট করেছিল। আর এই বাড়িটা ছিল তার ছোট্ট অ্যাপার্টমেন্টের থেকে অনেক বড়, তবে এই বাড়িটি শহরের থেকে অনেক দূরে অবস্থিত ছিল। এটি মাউন্টেনের পিছনে নির্জন একটি এলাকাতে বাড়িটি তৈরি করা হয়েছে, আর এই জায়গাটি আকিকোর ভীষণ পছন্দ হয়েছিল। এখান থেকে তারা দুজন তাদের রিসেলিং এর ব্যবসা শুরু করবে, আর তারা তাদের শহরের থেকে দূরে এজন্য এসেছে যাতে করে তাদের বিজনেস কারোর নজরে না পড়ে, কারণ এতে করে তাদের সাথে মানুষের শত্রুতা হতে পারে। এরপর ইউসি যতগুলো প্রোডাক্ট স্টকে রেখেছিল সে সমস্ত প্রোডাক্ট এনে তার নতুন বাড়িতে সাজাতে শুরু করে, এমনকি তার বিজনেস সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেখানে একটা অফিস রুমও তৈরি করে ফেলে। আর যেহেতু সে তার বিজনেস অনেক বড় করতে চেয়েছিল, তাই তার পক্ষে সবকিছু একা সামলানো একটু কঠিনই ছিল। এজন্য সে তার টিমে একজন ছেলেকে নিয়ে নেয়, যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করবে, আর তার নাম ছিল সানু। তো ইউসি এখানে সানুকে একটা প্রোডাক্ট দেখায়, যেটা কিনা ছিল একটা বড় ব্র্যান্ডের একটা ব্যাগ। ইউসি জানায় যে তারা অনলাইনে এই ব্যাগটি এখন সেল করবে। সানু তখন তাকে বলে এইটা তো অনেক দামি ব্র্যান্ডের প্রোডাক্ট। ইউসি তখন জানায় যে সানু যেটা ভাবছে তেমনটা না, যদিও এটা দেখতে সেই কোম্পানির প্রোডাক্টের মতো, কিন্তু এটা সে ব্র্যান্ডের ব্যাগের কপি, যেটা দেখে কারোরই বোঝার ক্ষমতা নেই যে এটা কপি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটি দিয়ে তারা তাদের বিজনেস স্টার্ট করবে। তো ইউসি তখন তার কম্পিউটারের সামনে বসে অনলাইনের মধ্যে তার এই প্রোডাক্টটির প্রাইস বসাতে শুরু করে, যেটা কিনা তার রিয়েল প্রাইসের থেকে অনেক বেশি ছিল। তো প্রোডাক্টটি অনলাইনে পোস্ট করার পর ইউসি অনেক এক্সাইটেড ছিল। সে ভাবছিল আগের বারের মতো এবারও তার সকল প্রোডাক্ট সেল হয়ে যাবে। তাই সে সেদিন মাঝরাতে ঘুম থেকে উঠে চেক করতে যায় যে তার নতুন প্রোডাক্টের কোনো অর্ডার এসেছে কিনা। তো সে যখন তার কম্পিউটারে এই সকল বিষয় চেক করছিল, ঠিক তখনই সে আকিকোর চিৎকারের আওয়াজ শুনতে পায় যে কেউ একজন তাদের জানালার মধ্যে কিছু একটা ছুঁড়ে মেরেছে, ফলে জানালার গ্লাস ভেঙে গিয়েছে। ইউসি দেখতে পায় যেটা কিনা একটা গাড়ির ইঞ্জিনের পার্টস, যেটা জানালার গ্লাসে ছুঁড়ে মারা হয়েছে। ইউসি এতে বুঝতে পারে এই কাজটি সেই লোকটি করেছে যে কিনা তার রাস্তার মাঝখানে একটা তার সেট করে রেখেছিল। তবে ইউসি বুঝতে পারছিল না আসলে এই কাজটি কে করছে আর তার উদ্দেশ্যই বা কি। ইউসি তখন দৌড়ে বাইরে সেই লোকটিকে ধরতে যায়, কিন্তু যতক্ষণে সে বাইরে আসে ততক্ষণে সেই ব্যক্তি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এই ঘটনার পর ইউসি অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যে তার সঙ্গে আসলে এমনটা কে করছে। তাই সে পরের দিন সকালবেলা সেখানকার পুলিশ স্টেশনে চলে যায়, আর সে সেখানকার পুলিশ অফিসারকে গতকালকের রাতের ঘটনা সব খুলে বলে। তবে অফিসার যেন তার কথা কোনো রকম কানেই নিচ্ছিল না, বরং সে বলে কেউ দুষ্টামি করে হয়তোবা তোমাদের কাজ ভেঙে দিয়েছে, এতে এত দুশ্চিন্তার
কোনো কারণ নেই। এতে বলে অফিসার ইউসিকে জেরা করতে শুরু করে। সেই ইউসিকে বলে আমি শুনছি তুমি নাকি ফেক প্রোডাক্টের ব্যবসা করো, এটা কি সত্যি? ইউসি এই কথা শুনে অনেক নার্ভাস হয়ে যায়। সে বলে কই না তো স্যার, আমি এমনটা কেন করতে যাব? তবে অফিসার তখন তাকে বলে আরে তুমি আমার কাছে সকল কিছু শেয়ার করতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। তুমি কি এটা চাও না যে আমি কাউকে কিছু না জানাই? যদি তুমি সত্যি এটা চাও তাহলে তোমার বিজনেস থেকে আমাকে কিছু প্রফিট দাও, তা না হলে দুদিনের মধ্যে আমি পুরো পুলিশ টিম নিয়ে তোমার বাড়িতে যাব এবং তোমার পুরো বাড়ি তল্লাশি নিব, তবে তোমার বিজনেস করার ক্ষমতা শেষ হয়ে যাবে। ইউসি তখন দ্রুত তার বাড়িতে চলে আসে আর সে একটু দেরি না করে তার সমস্ত প্রোডাক্ট সরাতে শুরু করে, কারণ সে তার বিজনেসের প্রফিটের সঙ্গে কাউকে জড়াতে চাচ্ছিল না। ইউসির একটা স্টোরেজ লোকেশন ছিল, সে তার প্রত্যেকটি প্রোডাক্ট সেখানে নিয়ে আসে আর এই লোকেশনটা ছিল মূলত শহরের দিকে। এরপর ইউসি যখন একটা ট্যাক্সিতে উঠছিল ঠিক তখনই তার সঙ্গে সেই পুরনো বন্ধু মিকির সঙ্গে দেখা হয়ে যায়। মিকি তখন এখানে ইউসির সেই স্টোরেজটা দেখতে পায় যেখানে সে প্রচুর পরিমাণে মালামাল স্টকে রেখেছে। মিকি এতে বুঝতে পারে যে ইউসি অনেক বড় একটা বিজনেস স্টার্ট করে দিয়েছে, যেটা দেখে সে কিছুটা কষ্ট পায়, কারণ সে ইউসির অনেক পুরনো বন্ধু এন্ড তারও অনলাইনে বিজনেস করার অনেক শখ ছিল। ইউসি চাইলে তাকে সাহায্য করতে পারতো, কিন্তু সেটা না করে ইউসি তার থেকে অনেক দূরে সরে গিয়েছে। তবে ইউসি তখন সেখানে তাকে কোন রকম বুঝ দিয়ে চলে যায় যে সে অনেক বিপদে ছিল। সে হুট করে তার অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করে বিজনেসটা স্টার্ট করেছে, তবে এখন তার তেমন কোনো সেল নেই। এইসব বলে ইউসি যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সানু সেই ছেলেটিকে ধরে ফেলেছে যে কিনা গতকাল রাতে তাদের গ্লাস ভেঙে দিয়েছিল। ইউসি এতে সানুর উপর অনেক খুশি হয়ে যায় আর সানু ইউসির প্রতি অনেক কৃতজ্ঞ ছিল, কারণ ইউসি সানুকে এমন একটি সময় কাজ দিয়েছিল যখন সানুর কাজের খুব প্রয়োজন ছিল। সে কোথাও কোনো কাজ পাচ্ছিল না, সে সময় সানুই তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। এরপর এখানে জানা যায় যে গতকাল রাতে গ্লাস ভেঙেছিল সেই লোকটি আসলে এখানকার একজন স্থানীয়। সে মূলত শহরের কেউ আসলে এভাবে জ্বালাতন করে, তাই ইউসি লোকটিকে এবারের মতো সাবধান করে ছেড়ে দেয়। আর এবার ইউসি খুব সাবধানতার সাথে তার কাজ শুরু করে। সে এমন ভাবে তার বাড়ির সবকিছু গুছে ফেলে যে পুলিশ চেক করতে আসলেও কোনো কিছু বুঝতে পারবে না। এবার কিছুদিন পর ইউসি একটা প্রোডাক্টের বিষয়ে জানতে শুরু করে যেটা কিনা বর্তমান মার্কেটে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং সেটা কেনার জন্য গণহারে কাস্টমার ভিড় করতেছে। আর সেই প্রোডাক্টটি ছিল একটা শোপিস। তো ইউসি তখন আর দেরি না করে সেখানকার একটা পপুলার শপে চলে যায় যেখানে অনেক মানুষ এই প্রোডাক্টটি কিনতে আসছে। সে সেখানে একজন নর্মাল কাস্টমার হিসেবে যায় আর সে সেখানে যতগুলো শোপিস রয়েছে সেগুলো সব কিনতে চায়, কারণ এই শোপিস গুলো মাত্রই ভাইরাল হইতে শুরু করেছে। আর কিছুদিন যাওয়ার পর এটা যখন রেয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা যখন সমস্ত জায়গাতে এভেলেবেল থাকবে না, তখন এইগুলোকে ডবল প্রাইসে বিক্রি করতে পারবে। তাই ইউসি সমস্ত প্রোডাক্ট কিনে স্টকে ফেলে। অন্যদিকে সানু ইউসির ওয়েবসাইটটি দেখছিল, যদিও তার কম্পিউটার চেক করা সানুর নিষেধ ছিল, কিন্তু সানু অনলাইনের ব্যাপারগুলো দেখার জন্য একটু আগ্রহী ছিল। তাই সে ইউসির লাস্ট পোস্টটি দেখছিল যেখানে সে তার ডুপ্লিকেট ব্যাগের সেল পোস্ট দিয়েছিল। আর সানু এই পোস্টের নিচের কমেন্ট গুলো চেক করছিল। যারা যারা এই ব্যাগটি নিয়েছিল তারা ইউসির নামে সবাই ব্যাড কমেন্ট করছিল, কারণ ইউসি তাদেরকে নকল ব্যাগ দিয়েছে, তাই সবাই তাকে চিটার ফ্রড লিখে কমেন্ট করেছে। এমনকি সেখানে অনেকে অরিজিনাল ব্যাগের লিঙ্ক দিয়েছে আর সেই সাথে অনেকে ইউসির বিরুদ্ধে একটা গ্রুপ খুলেছে যেখানে সবাই ইউসির করা ফল্ট গুলো লিখছিল। সানু এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তো এরপর সানু আকিকোর সঙ্গে দেখা করতে চলে আসে, তবে সে দেখতে পায় আকিকো তার সমস্ত জিনিস প্যাক করছিল, কারণ সে ইউসিকে ছেড়ে চলে যাচ্ছে। সানু তখন তাকে তার চলে যাওয়ার কারণ জানতে চায়। তখন আকিকো তাকে বলে আমি এখানে থাকতে থাকতে বোর হয়ে গেছি, এখানে কোনো শপিং মল নেই, পার্লার নেই, এমনকি কোনো ধরনের ক্লাব নেই যেখানে আমি একটু এনজয় করতে পারবো। ইউসিকে ভালোবেসে আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি, ও একটা বোরিং লোক, আমি আর ওর সঙ্গে থাকতে পারবো না। এইসব বলে আকিকো তার সমস্ত জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। আর এতে বোঝাই যাচ্ছিল যে কোনোদিনই আকিকো তার মন থেকে ইউসিকে ভালোবাসেনি, কারণ এই রিলেশনশিপে তার যখনই কোনো অসুবিধা হয়েছে তখনই সে আকিকোর কাছ থেকে দূরে সরে গিয়েছে। আর যখনই আকিকো তাকে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখিয়েছে ঠিক তখনই সে তার কাছে চলে এসেছিল। আর আসার পর যখন তার চাহিদা মতো কিছুই হচ্ছিল না তখন আবারও সে তাকে ছেড়ে চলে যায়। এবার কিছুক্ষণ পর সেখানে ইউসি চলে আসে আর সানু তখন তাকে জানায় আকিকো তাকে ছেড়ে চলে গিয়েছে। সে তাকে আকিকোর চলে যাওয়ার কারণটিও জানায়, তবে এতে ইউসি খুব একটা অবাক হয় না, কারণ সে ভাবছিল আকিকো হয়তো বা আবারও ফিরে আসবে। এরপর ইউসি তার ওয়েবসাইটটি চেক করতে যায় যে তার কাছে নতুন কোনো অর্ডার এসেছে কিনা, কিন্তু কম্পিউটার চেক করার সময় সে বুঝতে পারে যে তার কম্পিউটারটি কেউ না কেউ চালু করেছিল। সে এতে প্রচন্ড রেগে যায় আর সে সানুর কাছে জানতে চায় এই কাজটি সানু করেছে কিনা। আর সানু যেহেতু সৎ ছিল তাই সে ইউসিকে সমস্ত সত্য কথা বলে দেয় যে সে শুধু আগ্রহবশত তার ওয়েবসাইটটি দেখতে চেয়েছিল এবং সে তার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের মন্তব্য জানতে চেয়েছিল, যাতে করে সে সবকিছুর ব্যাপারে একটু আইডিয়া পায় এবং তার বিজনেসে তাকে একটু হেল্প করতে পারে। কিন্তু ইউসি তখন তাকে বলে আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে আমার কোনো জিনিসপত্রে তুমি হাত দিবে না, তারপরেও তুমি আমার কোনো কথা শোনোনি, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো, তাই আমিও এখন তোমাকে আমার আর সঙ্গে চাই না, তুমিও এখনই এখান থেকে বের হয়ে যাও। এইসব বলে সে সানুকে এখান থেকে বের করে দেয়। সানু এতে অনেক কষ্ট পেয়েছিল। অন্যদিকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা আরেকজন ব্যক্তির কাছে অনেক মার খাচ্ছিল, আর তার মার খাওয়ার কারণও হচ্ছে ইউসি।
ইউসি, কারণ সেই ব্যক্তি ইউসির ওয়েবসাইট থেকে একটা ব্যাগ কিনেছিল যেটা ছিল সেই নকল ব্যাগ। আর ব্যাগটি যে নকল ছিল এটা সেই ব্যক্তি জানতো না, আর এটা না জেনে সেই ব্যক্তি ওই ব্যাগটি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছিল। আর সেই ব্যক্তি যখন জানতে পারে এটা একটা নকল ব্যাগ, তখন সে এভাবে এসে লোকটিকে প্রচন্ড ভাবে মারতে শুরু করে। তো সে ব্যক্তি এভাবে মার খাওয়ার পর সে দ্রুত তার বাড়িতে ফিরে আসে। তার নাম আসলে ছিল স্যাম। স্যাম তখন ইউসির ওয়েবসাইটটি চেক করে, এরপর সে ব্র্যান্ডের ব্যাগে সেল পোস্টে যায় যেখানে অনেক মানুষ কমেন্ট করেছিল। তো স্যামের তখন ওখানে থাকা একটা কমেন্টের দিকে চোখ পড়ে যেখানে কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করেছিল যারা সবাই ইউসির বিরুদ্ধে পোস্ট করত। তো স্যাম তখন তাদের সবার সাথে যোগাযোগ করে ইউসিকে সাহায্য করার জন্য তারা সবাই মিলে মিট করে এবং তারা প্ল্যান করতে থাকে কিভাবে ইউসিকে সাহায্য করতে পারে। অন্যদিকে ইউসি তার নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছিল, অর্থাৎ সেই শোপিস গুলোর উপর সেইগুলো সেল পোস্ট দেওয়ার জন্য সুন্দর করে এটা ছবি তুলছিল। কিন্তু সে ঠিক এমন সময় তার দরজা খোলার আওয়াজ শুনতে পায়। এতে সে একদম চমকে যায়, কারণ তার দরজা যাতে না খোলা যায় সেই জন্য লকের সাথে তার দিয়ে পেঁচিয়ে দিয়েছিল। কিন্তু এখানে দেখা যায় মিস্টার তাকে মতো এসেছে, যে কিনা ছিল ইউসির ফ্যাক্টরির বস। তবে এখানে তাকে মতো ইউসির দিকে বন্দুক ধরে রেখেছিল, কিন্তু ইউসি তো কিছুই বুঝতে পারছিল না যে তাকে মতো তার সঙ্গে এমনটা কেন করছে। তবে এখানে জানা যায় যে তাকে মতো এক ধরনের সাইকো প্রকৃতির লোক ছিল। সে যখন ইউসিকে তার ফ্যাক্টরির ম্যানেজার হওয়ার জন্য অফার করেছিল তখন ইউসি ব্যাপারটি মানা করে দেওয়ায় তার ইগোতে লেগেছে। এমনকি সেদিন রাতে তাকে মতো ইউসিকে খুঁজতে গিয়েছিল, তখন ইউসির দরজা না খোলাতেও তাকে মতো বুঝতে পেরেছিল যে ইউসি আসলে রুমের মধ্যেই আছে, আর ইউসির এই সকল কর্মকাণ্ড তার কাছে অপমানিত লেগেছে। তাই ইউসির বিরুদ্ধে হেটার্সদের গ্রুপ সেই খুলেছিল, আর এখন সে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। কিন্তু সে একা আসেনি, বরং সে তার সঙ্গে স্যাম নামক সেই লোকটিকে নিয়ে এসেছে যে কিনা তার কাছ থেকে কেনা ব্যাগের জন্য মার খেয়েছিল। তবে স্যাম এখানে একটি মুখোশ পরে এসেছিল এবং তারা দুজন মিলে তাকে ধরার চেষ্টা করছিল। তখন ইউসির কিচেন রুম থেকে একটা জোরে আওয়াজ শোনা যায়, তাই তাকে মতো আর স্যাম যখন ওখানে চেক করতে যায় তখন দেখা যায় সেখানকার কফি মেশিনে কফি বসানো ছিল, আর এটা সেটারই শব্দ। তবে ততক্ষণে ইউসি সেখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়, তাই সে তার বাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করে। তবে সেখানে সেই গ্রুপের আরো কয়েকজন চলে এসেছিল। ইউসি এতে ভয় পেয়ে প্রচন্ড জোরে দৌড়তে শুরু করে। এক পর্যায়ে সে একটা কেবিন দেখে সেখানে লুকোতে চলে যায়। কেবিনটি অনেক বেশি পুরনো ছিল। তারপর সে সেখানে চুপচাপ লুকে থাকার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে তাকে মতো তার লোকজনদেরকে নিয়ে এখানে চলে এসেছে, আর একজন লোক এখানে কুড়াল দিয়ে কেবিনটাকে ভেঙে ফেলার চেষ্টা করতেছে। ইউসি এতে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক এমন সময় সেখানে একটা বয়স্ক লোক চলে আসে যে কিনা একজন শিকারী ছিল, আর এই কেবিনটিও মূলত তারই ছিল। আর সেই লোকটি তাদের কাছে তার কেবিন ভাঙার কারণ জানতে চেয়েছিল। এতে করে সেই লোকটির সাথে তাদের তর্কাতর্কি বেঁধে যায়। তবে এখানে তাকে মতো আর কথা না বাড়িয়ে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। সব এতে বুঝতে পারে তাকে মতো আসলে একজন সাইকো। অন্যদিকে এই সুযোগটিকে কাজে লাগায় ইউসি। সে আবারও সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ইউসি চালাকি করে সে উল্টো রাস্তা দিয়ে তার বাড়িতে ফিরতে শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছিল তারা অন্তত তার বাড়িতে আর খুঁজতে যাবে না। এইবার প্রায় অনেকক্ষণ যাবত দৌড়তে দৌড়তে ইউসি কোনো মতে তার বাড়িতে এসে পৌঁছয়। আর বাড়িতে এসে সে একদম চমকে ওঠে, কারণ সে দেখতে পায় আকিকো আবারও ফেরত এসেছে, আর সে সেখানে কিছু একটা খুঁজছে। ইউসি তখন আকিকোকে তার সমস্ত পরিস্থিতি খুলে বলে যে তাকে মারার জন্য তার পিছনে অনেক লোক লেগেছে। আকিকো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে ইউসিকে সেখান থেকে খুব দ্রুত পালিয়ে যেতে বলে, আর সেই সাথে তার ইম্পর্টেন্ট জিনিসগুলো তার সাথে নিয়ে যেতে বলে, যেমন তার কম্পিউটারের হার্ড ডিস্ক। কারণ তার কম্পিউটারে হার্ড ডিস্কে তার অনলাইন শপের সমস্ত ডকুমেন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে সে তার ওয়েবসাইট গুলোকে পরিচালনা করতেছে। এমনকি হার্ড ডিস্কের মধ্যে তার সমস্ত অ্যাকাউন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে তার অনলাইন শপ খোলা আছে। সেই সাথে তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বইগুলো নিয়ে যেতে বলে যেখানে তার উপার্জন করা সমস্ত টাকাগুলো রয়েছে। এবার ইউসি যখন তার সমস্ত জিনিসপত্র নিয়ে ওখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই সেখানে তার পুরাতন বন্ধু মিকি চলে আসে, আর জানা যায় মিকি সেই হ্যাটার্স গ্রুপের একজন সদস্য। ইউসি যখন মিকির ইনভাইটেশন রিজেক্ট করে দিয়েছিল তখন তাকে মতোই তার ইগোতে লেগেছিল, তাই সেও এখন ইউসির উপর প্রতিশোধ নিতে চায়। মিকি এখানে ইউসিকে বলে, তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমার অনলাইনে বিজনেস করার অনেক ইচ্ছে, কিন্তু তুমি যে বিজনেস স্টার্ট করে আকাশে উঠছিলে আমাকে তো কোনো দামই দিচ্ছিলে না, এখন এর ফলাফল তুমি ভোগ করবে। এইসব বলতে বলতে সেই টিমের বাকি মেম্বার গুলো সেখানে চলে আসে, আর তারা সবাই মিলে ইউসিকে জোর করে চেপে ধরে এবং তার নাকে একটি রুমাল দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা তাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়ির ভেতর থেকে আকিকো এই সবকিছুই দেখছিল, কিন্তু এতে যেন তার কোনো রিয়াকশনই ছিল না। সেই ইউসির জন্য কষ্ট ভয় কিছুই পাচ্ছিল না। সে কি আসলে ইউসিকে ভালোবাসে এটা তার আচরণে কোনোভাবে বোঝা যাচ্ছিল না। অন্যদিকে আমরা সামকে দেখতে পাই। সাম রাস্তার একটি কিনারায় দাঁড়িয়েছিল, সে আসলে কোনো এক ব্যক্তির জন্য অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পরে সেখানে একটা ব্যক্তি আসে, আর সে সানুকে একটি গান দিয়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি কোনো এক সময় সানু গ্যাংস্টারের একটা সদস্য ছিল, কিন্তু সে পরবর্তীতে ভালো হওয়ার জন্য সে সাধারণ জীবনে ফিরে এসেছিল। আর সে ইউসিকে অনেক ভালোবেসেছিল এবং কি বিশ্বাস করেছিল, কিন্তু ইউসি সামান্য একটি ভুলের জন্য তার সঙ্গে অনেক বাজে আচরণ করেছে। আর সেদিন ইউসির আচরণে সামও অনেক কষ্ট পেয়েছিল, তাই সামও এখানে ইউসিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ তার উপর তার প্রচন্ড জেদ কাজ করছিল। তাই আগে সে যে গ্যাংস্টারের
গ্যাংস্টারের সদস্য ছিল, সে টিমেরই একজনের কাছ থেকে সে বন্দুক ধার চেয়েছে আর সেই ব্যক্তি এসে তাকে বন্দুকটা দিয়ে চলে যায়। এরপর সানু সে বন্দুকটি নিয়ে সোজা ইউসির বাড়িতে চলে আসে। তবে সে সেখানে ইউসিকে দেখতে পায় না এবং কি সেই ইউসির ঘর বাড়ি একদম এলোমেলো দেখতে পায়। এতে তার কিছুটা সন্দেহ হয় যে এর বাড়ির মধ্যে হয়তোবা কিছু একটা ঝামেলা হয়েছে। তো গ্যাংস্টার লোকটি সানুকে একটি প্যাকিং ডিভাইসও দিয়েছিল। সানু তখন প্যাকিং ডিভাইসের মাধ্যমে ইউসিকে ট্যাগ করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে সে তার লোকেশন পেয়েও যায়। আর সেই লোকেশনটি পেয়েছিল ইউসির মোবাইলের মাধ্যমে, যেটা ইউসি যেখানে আছে সেখানে ছিল। সানু সেখানে আবার ইউসির একটা হার্ড ডিস্কও পায় আর সেটাকে সে তার সঙ্গে নিয়ে নেয়। এরপর সে বেরিয়ে পড়ে ইউসির লোকেশনের উদ্দেশ্যে। অন্যদিকে সেই গ্রুপের সকল সদস্য মিলে ইউসিকে এক ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসে, যেটা কিনা ছিল অনেক পুরাতন এবং পরিত্যক্ত ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরি এমন একটি জায়গাতে অবস্থিত ছিল যেখানে কেউ কাউকে মেরে ফেললে বাইরের লোক কিছুই বুঝতে পারবে না। তো তারা সবাই মিলে ইউসিকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে আর তার মুখের মধ্যে একটি কনস্টেবল লাগিয়ে দেয়। আর ততক্ষণে ইউসির জ্ঞান ফিরে এসেছিল। ইউসি দেখতে পাই এই গ্রুপের মধ্যে মোট 6 জন সদস্য আছে আর এই 6 জনের মধ্যে 3 জনই তার পরিচিত ছিল। এক ছিল তার ফ্যাক্টরি বস তাকে মতো, তার স্কুলের পুরনো বন্ধু মিকি, আর একজনকে দেখে ইউসি পুরোই অবাক হয়ে গিয়েছিল। আর সে ছিল সেই ওয়ার্কশপের মালিক ইয়ামা, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। অর্থাৎ ইউসি যার কাছ থেকে খুব কম মূল্যে পুরাতন প্রোডাক্ট কিনে নিয়েছিল, সে ব্যক্তিও ইউসির উপর প্রতিশোধ নিতে চেয়েছিল যে তার প্রোডাক্ট গুলো ইউসি অনেক হাই দামে বিক্রি করেছে। কিন্তু ইউসি তার শপে কাজ করার সত্ত্বেও কোনোদিনও তাকে এ ধরনের আইডিয়া দেয়নি, বরং তার কাছে মনে হচ্ছিল যে ইউসি তাকে ঠকিয়ে তার জিনিসগুলো কিনে নিয়ে গেছে, তাও আবার অনেক বেশি কম প্রাইসে। তো এখানে তারা প্রত্যেকে ইউসির উপর অনেক ক্ষিপ্ত ছিল, তাই তারা ইউসিকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টর্চটাইজ ডিভাইসের ব্যবহার রেখেছে। তো তাকে মতো তার সঙ্গীদের নিয়ে সেই সকল টর্চটাইজ ডিভাইস আনতে যায়। আর ঠিক এমন সময় দেখা যায় যে হঠাৎ করে সেখানে আকিকো চলে আসে। আকিকোকে দেখতে পেয়ে ইউসি অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে আকিকো আসলে তাকে কতটা ভালোবাসে। এরপর আকিকো ইউসিকে বলে, তুমি একদমই ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি তার আগে এখান থেকে তোমাকে রক্ষা করব। এমন সময় তারা দুজন সকলের ফিরে আসার আওয়াজ শুনতে পায়, তাই আকিকো সঙ্গে সঙ্গে সেখান থেকে লুকে পড়ে। এরপর তাকে মতো সেখানে তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে আর তারা সবাই মিলে সেই টর্চার ডিভাইস গুলোকে সেট করতে শুরু করে। এরপর তারা সবাই মিলে সেই ডিভাইস দিয়ে ইউসিকে যখন টর্চার করতে যাবে, ঠিক এমন সময় সেখানে সানু চলে আসে। তবে সানুকে দেখে অনেকটা শান্ত মনে হচ্ছিল। এদিকে তাকে মতোর মধ্যে একজন সদস্য বাইরেই ছিল আর যখন সে এখানে সানুকে দেখতে পায় তখন সে তাদের সঙ্গীদেরকে নিয়ে সানুকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ সানু তাদের সম্পর্কে জানতে পারলে সে পুলিশকে সমস্ত কিছু জানাতে পারে। তাই সে যখন তার সঙ্গীদেরকে ডাকতে যাবে ঠিক তখনই সানু তাকে শুট করে মেরে ফেলে। এদিকে সানুর বন্দুকের আওয়াজ ভেতরের সবাই শুনতে পায়, ফলে তারা বুঝতে পারে এখানে কেউ একজন এসেছে। তাই তারা একদম সতর্ক হয়ে যায় এবং এটা চেক করতে যায় ভেতরে আসলে কি আছে। তবে তারা এখানে ইয়ামা নামক একজন লোককে রেখে যায় যাতে করে সে ইউসির উপর নজর রাখতে পারে। আর ইয়ামা ইউসির অনলাইন শপ থেকে অনেকগুলো ব্যাগ কিনেছিল যেগুলো ছিল ফেক ব্যাগ। এতে তার অনেক টাকা নষ্ট হয়েছে, তাই তারও ইউসির উপর প্রচন্ড রাগ হচ্ছিল। এজন্য সে ইউসিকে মেরে ফেলতে চেয়েছিল। তবে ইউসি তখন তাকে বলে যে একটা ফেক ব্যাগ সেলের কারণে একজন মানুষকে মারতে পারে, তারা চাইলে তাকে পুলিশে দিতে পারতো। তার অনেক দিনের স্বপ্ন ছিল অনলাইনে বিজনেস করা। ইউসি তাকে তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিল। সে তাকে বলছিল যে তার অনলাইনে একটি বিজনেস দাঁড় করানো একটি স্বপ্ন ছিল, সে তার বিজনেসটিকে অনেক বড় করতে চেয়েছিল, তাই সে এভাবে একটি অসৎ উপায় বের করে নিয়েছিল। কিন্তু এর আগে এবং পরে সে যে প্রোডাক্টের সেল পোস্ট দিয়েছিল সে প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে রিল প্রোডাক্ট। আর সে তার বিজনেসটি বড় করতে চেয়েছিল শুধুমাত্র ভালোবাসার মানুষের খুশি রাখার জন্য, কারণ ছোটবেলা থেকে তার মা বাবা কেউ নেই, তাই তার জীবনে তার গার্লফ্রেন্ডই সবকিছু ছিল। তবে কখন সে এই সকল জিনিস করতে গিয়ে মানুষের ক্ষতি করে ফেলেছে এবং সে তার কাছের মানুষদেরকে কষ্ট দিয়ে ফেলেছে এটা সে বুঝে উঠতে পারেনি। এমনকি সে তারই বিজনেসের জন্য তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সে অনেক খারাপ আচরণ করে ফেলেছিল, যাকে সে মনে মনে নিজের ভাইয়ের মতো মনে করত। এখান থেকে বের হতে পারলে সে তার কাছ থেকে ক্ষমা চাইবে, তবে ইয়ামাহা তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। এরপর সে যখন ইউসিকে মারতে যাবে ঠিক তখনই সেখান থেকে পিছনে সানু চলে আসে। সানু প্রায় অনেক সময় ধরে তাদের দুজনকে দেখছিল। এরপর সে ইয়ামাকে গুলি করে মেরে ফেলে আর সে দ্রুত ইউসির কাছে আসে। সে ইউসির হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং তার হাতে একটি গান তুলে দেয় আর সে এই গ্রুপের সমস্ত মেম্বারের সাথে ফাইট করতে বলে। সানু আসলে ইউসির কথা শুনে বুঝতে পেরেছিল যে সে ইউসিকে যতটা খারাপ ভেবেছিল ইউসি আসলে ততটা খারাপ নয়, বরং সে তাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসতো। ইউসি তখন সানুর কাছে জানতে চায় যে সানু এখানে কিভাবে এসেছে আর সে কিভাবে জানলো সে এখানে আছে। তাছাড়া সে তো সানুকে অনেক কষ্ট দিয়েছিল, তাও সে তাকে কেন বাঁচাতে এসেছে। সানু তখন তাকে বলে যে সে তাকে বাঁচাতে আসেনি বরং মারতে এসেছিল, কিন্তু সে তার কিছুক্ষণ আগের কথা শুনে মনে পড়ে গেছে যে তার সব থেকে খারাপ সময় সে তার পাশে ছিল এবং সে তাকে রাস্তা থেকে তুলে এনে চাকরি দিয়েছিল। সানু তো তার থেকে চাকরি নেওয়ার সময় তাকে কথা দিয়েছিল যে তার সব থেকে খারাপ সময়গুলোতে তার পাশে থাকবে। ইউসি যেহেতু তাকে তার ভাই বলে স্বীকার করেছে তাই আজ থেকে সানু সেটাই করবে। অন্যদিকে তাদের দিকে বন্দুক তাক করেছিল তাকেমো। তবে সানু যেহেতু একসময় গ্যাংস্টার টিমের সঙ্গে কাজ করেছিল তাই তার গান চালানো
চালানোর দক্ষতা ছিল অনেক ভালো, এর জন্য সে দূর থেকে ইয়ামার পায়ে গুলি করে দেয়। এতে ইয়ামা সেখান থেকে আর নড়তে পারছিল না। তবে এরপরেও সে দূর থেকে ইউসিকে মেরে ফেলার চেষ্টা করছিল, কারণ ইউসির জন্যই তার সঙ্গে এ সকল কিছু ঘটেছে। এদিকে ইউসি কখনো কোনো মানুষকে আঘাত করেনি, তাই তার পক্ষে একজনকে গুলি করা এটা অসম্ভব ছিল। কিন্তু সে এবার নিজেকে বাঁচানোর জন্য ইয়ামাকে গুলি করে দেয়, ফলে ইয়ামা সেখানে সঙ্গে সঙ্গে মারা যায়। আর ঠিক এমন সময় সেখানে স্যাম চলে আসে। এখানে স্যাম যখন ইয়ামার ডেড বডি দেখতে পায় তখন সে অনেক ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে সে এখানে থাকলে তারও বিপদ হতে পারে। তাই সে একদম সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে নিজেকে আর এসবের সাথে জড়াতে চাচ্ছিল না। তবে ইউসির বস তাকে মতো যেমন একটা সাইকো প্রকৃতির লোক ছিল, তাই সে স্যামের এই ধোঁকাবাজি মেনে নিতে পারছিল না। এই জন্য সে নিজ হাতে স্যামকে গুলি করে মেরে ফেলে। দেখতে দেখতে প্রায় এখানে সবাই মারা গিয়েছিল, শুধুমাত্র এখানে বেঁচে ছিল ইউসির বস তাকে মতো এবং ইউসির ছোটবেলার বন্ধু মিকি। তারা খুবই চালাকি করে একটা জায়গাতে লুকিয়েছিল এবং তারা ইউসিকে মেরে ফেলার সুযোগ খুঁজছিল। এদিকে ইউসি আর সানু যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল তখন তাকে মতো তাদেরকে টার্গেট করে এবং সে তার বন্দুক দিয়ে তাদেরকে মেরে ফেলতে চায়। সে অনবরত তাদেরকে গুলি করছিল। তবে সানু কোনো মতো ইউসিকে নিয়ে একটি জায়গাতে লুকিয়ে পড়ে, আর জায়গাটি ছিল একটি ভাঙা দেওয়ালের পিছনে। সানু এখানে ইউসিকে বলে যে তাকে মতোর হাতে যে বন্দুকটি রয়েছে সেটার বুলেট কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আর বন্দুকটিকে তার রিলোড করতে অনেক সময় লেগে যাবে, আর সেই সুযোগটি তাদেরকে কাজে লাগাতে হবে। তারা চাইলে তখনই তাকে শুট করতে পারবে। তাই সানু আর ইউসি অপেক্ষা করছিল যে তারা কখন তাকে শুট করে মারতে পারবে। তো এরপর গুলি করতে করতে যখন তাকে মতোর বুলেট শেষ হয়ে যায় তখন ইউসি একটি গুলি করে তার মনোযোগ নষ্ট করে, আর এদিকে সানু তাকে শুট করে দেয়, ফলে তাকে মতো সেখানে মারা যায়। আর বুলেটটি লেগেছিল তাকে মতোর হাতে। তাকে মতো একটু অকেজ হয়ে পড়ে। ইউসি তখন সঙ্গে সঙ্গে তাকে মতোর কাছে আসে, কারণ তার উপর প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ সামান্য একটি বিষয় নিয়ে সে তাকে মেরে ফেলতে চেয়েছিল। তাই ইউসি তখন উল্টো তাকেই গুলি করে মেরে ফেলে। অন্যদিকে মিকি যখন ফ্যাক্টরির ভিতর লুকিয়েছিল তখন সে তাকে মতোকে মেরে ফেলার শব্দ শুনতে পায়। তাই সে বুঝতে পারে যে এখানে থাকাটা তার জন্য একদমই ঠিক হবে না। যত দ্রুত সেখান থেকে পালাতে পারে তার জন্য ততই ভালো। তাই সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর জন্য সে দৌড়ে গিয়ে সেখানকার একটা গাড়িতে উঠে পড়ে, আর সে কোনো মতে গাড়িটা স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু এমন সময় সানু আর ইউসি এটা দেখতে পায়, আর সানু তখন দৌড়ে গাড়িটির মধ্যে একটা গুলি করে দেয়, ফলে মিকি সেখান থেকে গাড়ি নিয়ে আর পালাতে পারে না। তবে মিকি এখানে তাদের হাত থেকে বাঁচার জন্য কোনো মতে আবারও ফ্যাক্টরির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। সানু আর ইউসি তখন ফ্যাক্টরির মধ্যে চলে যায়, আর তারা ফ্যাক্টরির প্রত্যেকটি জায়গাতে মিকিকে খুঁজতে শুরু করে। কিন্তু তারা অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করে মিকিকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। তবে হঠাৎ করে সানুর পেছন দিক দিয়ে মিকি চলে আসে, আর মিকি সঙ্গে সঙ্গে সানুর মাথার দিকে একটি বন্দুক তাক করে। এরপর সে ইউসিকে বলে যদি ইউসি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে তাকে এক্ষুনি গুলি করে মেরে ফেলবে। তাই ইউসি ভয়ে তার কাছে আসছিল না। তবে সানু যেহেতু একটি গ্যাংস্টার দলের সদস্য ছিল তাই সে খুব ভালোভাবে জানতো যে সকল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়। তাই সে সুযোগ বুঝে মিকির হাত থেকে বন্দুকটা ছিনে নেয় এবং তার কাছ থেকে সে সরে যায় এবং সুযোগ পেয়ে ইউসি তাকে গুলি করে দেয়, ফলে সেখানেই মিকি মারা যায়। অবশেষে তারা প্রত্যেককে মারতে পেরেছে, তাই চারিদিকে এখন সবকিছু নিস্তব্ধ ছিল। আর সানু এখানে ইউসিকে বাঁচাতে পেরে অনেক খুশি ছিল। তবে ইউসির আবার প্রচন্ড মন খারাপ ছিল, কারণ সে এতক্ষণ পর্যন্ত আকিকোর জন্য অপেক্ষা করছিল যে আকিকো তাকে নিশ্চয় সাহায্য করতে আসবে। কিন্তু ইউসি ভাবছিল যে আকিকো হয়তো ভয় পেয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে, অথবা তার আবার কিছু হয়ে যায়নি। তো এসব ভেবে ইউসি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তো এমন সময় সানু তাকে বলে যে তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, এখানে যা কিছু ঘটেছে সে সবকিছুই তার গ্যাংস্টার টিমকে বলে সামলিয়ে নিবে, পুলিশের কোনো ঝামেলাই হবে না। তাই সে যেন সবকিছু তার ব্রেন থেকে মুছে ফেলে। এরপর সানু ইউসিকে একটি হার্ড ডিস্ক দেয় যেটা সে ইউসির বাড়ি থেকেই পেয়েছিল এবং সে সেটা তার সঙ্গে নিয়ে নিছিল। এবার সানু ইউসির কাছে জানতে চায় যে তার সব ব্যাগগুলো কি বিক্রি হয়েছিল। ইউসি তখন বলে হ্যাঁ, এই জন্যই তো তাকে এত বড় একটা বিপদে পড়তে হয়েছে। সানু যদি তাকে না বাঁচাতে আসতো তাহলে হয়তোবা আজকে তাকে মরতে হতো। এই ঘটনা থেকে সে তার জীবনে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। আজকের পর থেকে সে তার জীবনে কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি করবে না। সে একটি বিষয় এখন খুব ভালো মতোই জানতে পেরেছে যে সৎ পথে থাকার মতো ভালো কোনো জিনিসই হতে পারে না। তাই সে এখন থেকে সারা জীবন সৎ পথে ইনকাম করবে, এতে তার বিজনেস বড় হোক বা না হোক। ইউসি সানুকে আরো জানায় যে সে তার ব্যাগ থেকে 10 মিলিয়ন ইনকাম করেছে। এইগুলো দিয়ে সে তার বিজনেসটিকে ভালোভাবে স্টার্ট করতে পারবে। তাকে আর কোনো অসৎ পথ অবলম্বন করতে হবে না। তারা দুজন মিলে এইসব ব্যাপারে কথা বলছিল এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিল যে সামান্য একটা বিষয় নিয়ে কত বড় একটা ঘটনা ঘটে গেল। কিন্তু এমন সময় দেখা যায় যে হঠাৎ করে সেখানে আকিকো চলে আসে। ইউসি তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে দৌড়ে তখন আকিকোর কাছে চলে যায়, আর আকিকো এখানে এমন ভাব করছিল যেন সে তার জন্য অনেক দুশ্চিন্তায় ছিল আর তাকে সে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। তবে ইউসি তখন তাকে এই সকল পুরানো কথা ভুলে যেতে বলে এবং তার সঙ্গে সে নতুন করে জীবন শুরু করতে চায়। কিন্তু এমন সময় দেখা যায় যে আকিকো তার সঙ্গে করে একটা বন্দুক নিয়ে এসেছে, আর এই বন্দুকটি ছিল তাকে মতো। আকিকো তখন ইউসিকে জড়িয়ে ধরে আর সে তার কাছে তার ব্যাংক অ্যাকাউন্টের বইগুলো চায়, কিন্তু ইউসি তখন তাকে বলে এগুলো সব তো তাদের দুজনেরই, এখন থেকে সে তাকে কোনো কষ্ট পেতে দিবে না। সে আকিকোর সমস্ত ইচ্ছে পূরণ করবে এবং তারা সবাই মিলে একসাথে সৎপথে ইনকাম করবে। কিন্তু আকিকো তখন প্রচন্ড রেগে
রেগে যায় আর সে তাকে দূরে সরিয়ে দিয়ে তার দিকে বন্দুক তাক করে এবং সে তাকে বলে, তোর এইসব ফালতু কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। তোর ওই মুখ দিয়ে আমাকে কখনো ভালোবাসার কথা বলবি না। তুই কি মনে করেছিস তুই আমার ভালোবাসার পাওয়ার যোগ্য? তোর মতো ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসিনি, বরং যতবার তুই আমার কাছে এসেছিস ততবারই আমার দম বন্ধ হয়ে এসেছে। অনেক হয়েছে, আমি আর তোর মতো একজন মানুষের সঙ্গে এই মিথ্যে ভালোবাসার অভিনয় চালিয়ে যেতে পারবো না। তাই তো সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বইগুলো আমাকে দিয়ে দে, তাহলে আমি চুপচাপ এখান থেকে চলে যাব। এগুলো হচ্ছে এত বছর ধরে আমার জীবন নষ্ট করার মূল্য। ইউসি যেন এতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তার ভালোবাসার মানুষ তাকে এসব কথা বলছে। এরপর আকিকো যখন ইউসিকে শুট করে মেরে ফেলতে যাবে ঠিক তখন সামি উল্টো তাকে গুলি করে মেরে ফেলে। আর ইউসি তখনও যেন একটা শকের মধ্যে ছিল, সে বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হয়ে গেল। ইউসির এখানে আগের আকিকোর কথা মনে পড়ছিল, যখন তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। আকিকো তার যে কোনো পরিস্থিতিতে তার পাশে থেকে তাকে ভরসা দিত। ইউসি তাকে তার জীবনে সব থেকে আপন মনে করেছিল, কিন্তু আজ সে বুঝতে পেরেছে যে আকিকো তাকে শুধুমাত্র ব্যবহার করেছে। ইউসি এখানে এটাও বুঝতে পারে যে সেদিন রাস্তার মাঝখানে একটা তার দিয়ে যে ট্যাপটি ছিল সেটা আকিকোই করেছিল। ইউসি তখন আকিকোর লাশের সামনে বসে প্রচন্ড কাঁদছিল, কারণ সে তো তাকে সত্যি ভালোবেসেছিল। এবং পরের দৃশ্যে ইউসি আর সামকে আমরা একটা জায়গাতে দেখতে পাই। ইউসি এখনো আকিকোর জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তবে সানু এখানে তাকে বলে, তোমার লাইফে যা কিছু ঘটেছে এই সব কিছুই তোমার জন্য একটা শিক্ষা। জীবনে কখনো কোনো মানুষকে আপন করে নিবে না, তাহলে দেখবে সে মানুষটাই তোমাকে ঠকে চলে যাবে। কারণ আমাদের এই পৃথিবীর মানুষটা অনেক স্বার্থপর, তারা স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে এবং তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যের দিকে। আর এখানে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।